এশার নামাজের পর ফ্ল্যাটে ফেরে শ্রবণ। ফোনে সামাদ চৌধুরীর সঙ্গে কথা বলতে বলতে দরজা লাগিয়ে রুমের দিকে আগায়। রুমে এসে বিছানার দিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়। কথা বলা শেষ করে ফোন রাখে। সোহার দিকে তাকিয়ে গাম্ভীর্য ভাব ধরে রেখে বলে, প্রত্যেক দিন যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এভাবে বসে থাকিস, তাতে তোর ভয় কমে যায়? সোহা ওপর নিচ মাথা নাড়ায়। শ্রবণ আগের মতো একইভাবে বলে, ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এভাবে বসে থাকলে ভূত তোকে ধরতে পারবে না? জানি না, এভাবে বসে থাকলে আরো ভালোভাবে ধরতে পারবে। পেছন থেকে আসবে, তারপর তোর ঘাড়ে চেপে বসবে। শ্রবণের কথার গলার স্বর শুনে ভয় পেয়ে দ্রুত বিছানা ছেড়ে নেমে শ্রবণের গা ঘেঁষে দাঁড়ায় সোহা। বিছানার দিকে তাকিয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। ভয়ার্ত কণ্ঠে বলে, সত্যি সত্যি পেছন থেকে সে ঘাড় চেপে ধরবে? শ্রবণ মাথা নাড়ায়, গলার স্বর আগের চেয়েও ভারী করে বলে, সত্যি সত্যি ভূত আছে এই ফ্ল্যাটে? হ্যাঁ। সোহা ভয়ে আতঙ্কে শ্রবণের বুকের সঙ্গে লেপ্টে যায়। এক হাতে জড়িয়ে ধরে, অন্য হাতে শার্ট খামচে ধরে। রুমের চারদিকে নজর বুলিয়ে বলে, তুমি সন্ধ্যার পর কেন বাইরে থাকো? এখনই ভূতের জন্য কি দিনরাত বউয়ের আঁচল ধরে ঘুরবো আমি? যদি ভূত এসে আমাকে মেরে ফেলে, মারবে কেন? তুই ভূতের সঙ্গে বন্ধুত্ব করে নে, এমনিতেও তুই তো ডাইনিরই বাচ্চা, জুনিয়র ডাইনি। তুমি সন্ধ্যার পর কোথাও যেও না প্লিজ, আমার অনেক ভয় লাগে একা একা থাকতে। একা কোথায়? বাবু তো আছেই তোর সঙ্গে। কোথায় বাবু? ও তো এখনো পেটের ভেতরেই আছে। ভূত তো আছে, ওরা থাকতে কিসের ভয়? আমি তো কত বছর ধরে ওদের সঙ্গেই থাকি। তোমাকে ভয় দেখায় না ওরা? না, মিথ্যে বলছো তুমি, তাই না? কোনো ভূত নেই। এই ডাইনির বাচ্চা, ভূত নেই তাহলে ভয় পাস কেন? দুনিয়াতে ভূত বলতে কিছু আছে? যদি কিছু থেকে থাকে তা হলো তোর মা, খালা আর নানি। ডাইনি, রাক্ষসী, শয়তান সব ওরাই। ওরা ছাড়া দুনিয়ায় আর কোনো ভূত প্রেত নেই। একদমে কথাগুলো বলে থামে শ্রবণ। সোহাকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে দিতে বলে, স্যার এখন সবসময় শুধু চিপকে যাওয়া অসভ্য মেয়ে। সোহা শ্রবণের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। আশেপাশে নজর বুলাতে বুলাতে সেন্টার টেবিলের কাছে এসে দাঁড়ায়। গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পুরো এক গ্লাস পানি পান করে। ভয়ে গলায় শুকিয়ে গিয়েছিল। শ্রবণ শার্ট খুলে বেল্ট খুলতে খুলতে সোহার দিকে তাকায় আবার। একটা মানুষ এত ভয় কিভাবে পায়? ভূত বলতে দুনিয়ায় আদৌ যে কোনো জিনিস নেই, এটা এই মেয়েকে কিভাবে বোঝাবে? রোজ রোজ ভূতের ভয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে থাকে। শ্রবণ গোসল সেরে বেরিয়ে আসে। চুল মুছতে মুছতে সোহার দিকে তাকিয়ে বলে, খাবো। সোহা বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে আছিস কেন? তুমিও চলো। গিয়ে বাড়তে থাক, আসছি। একা একা যেতে ভয় লাগে। ধরে একটা আছাড় মারব, দেখিস। যা, কিছু নেই। ধমক খেয়ে ভয়ে ভয়ে রুম থেকে বের হয় সোহা। পুরো ড্রয়িং রুমে নজর বুলাতে বুলাতে রান্নাঘরের দিকে আগায়। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনার জন্য রান্নাঘরের কাছাকাছি আসতেই নজর পড়ে শোকেসের পাশে। ওখানে লাইটের আলো পৌঁছায়নি। অন্ধকারের মধ্যে জলজলে আলো জ্বলে আছে কারো দুই চোখে। ভয়ে সোহার গলা শুকিয়ে কাঠ। চোখ বন্ধ করে এক চিৎকার দিয়ে রুমের দিকে দৌড় দেয় ভূত ভূত বলে। সোহার চিৎকার শুনে শ্রবণও রুম থেকে বেরিয়ে আসে। দরজা পার হতেই সোহা এক লাফে ওর কোলে উঠে গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। হঠাৎ এমন হয়, ঝোঁক সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায় শ্রবণ। শক্ত হাতে সোহাকে আগলে ধরে স্থির হয়ে দাঁড়ায়। আশেপাশে নজর বুলাতে বুলাতে উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে? সোহা শ্রবণের ঘাড়ে মুখ গুজে রেখেই ভয়ার্ত কণ্ঠে কাঁদো কাঁদো হয়ে বলে, রান্নাঘরের ওখানে ভূত। ভূত? কিসের ভূত? একটু আগেই না বললাম ভূত বলতে কিছু নেই? আছে, আমি দেখেছি। কোথায়? সোহা মুখ না তুলে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়। শ্রবণ সোহাকে কোলে নিয়েই সেদিকে পা বাড়ায়। সোহা ছটফট করে অস্থির হয়ে বলে, যেও না, ভূত আছে ওখানে, রুমে চলো। চুপ করে থাক,
দেখি কোন ভূত এসেছে তোকে খাওয়ার জন্য। সত্যি সত্যি ভূত আছে। চোখ দুটো জলজল করছিল, আমি যাব না ওখানে। শ্রবণকে তবুও সেদিকে আগাতে দেখে সোহা আরো শক্ত করে ওর গলা জড়িয়ে ধরে, 2 পা দিয়ে পেঁচিয়ে ধরে আছে কোমর। রান্নাঘরের কাছাকাছি আসতেই দেখে ছোট একটা বিড়াল ভয়ে জড়সড় হয়ে এদিক ওদিক দেখছে। ওদের দেখতেই দৌড়ে রান্নাঘরে ঢুকে যায়। শ্রবণ দরজার সামনে রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে। নিজে তো ভয় পেয়েছে, সঙ্গে বিড়ালটা আর ওকেও ভয় পাইয়ে দিয়েছে। কারো পোষা বিড়াল ওটা, ফ্ল্যাটে ঢুকলো কিভাবে আর কখন ঢুকলো? ও যখন এসেছে তখন হতে পারে। ও হয়তো খেয়াল করেনি। রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলে, এভাবে যে দৌড় দিলি ভুলে গেছিস তুই যে প্রেগনেন্ট। ঠাস করে যদি পড়তি, বাবুর যদি কোনো ক্ষতি হয়, এত বড় একটা ডাইনি হয়ে সামান্য 2 ইঞ্চির একটা বিড়ালকে দেখে ভয় পাস? সোহা শ্রবণের ঘাট থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, ওটা বিড়াল? হ্যাঁ। চোখ দুটো তাহলে অমন জ্বলছিল কেন? শ্রবণ রান্নাঘরে এসে আশেপাশে তাকিয়ে বিড়াল খুঁজতে খুঁজতে বলে, কুকুর বিড়ালের চোখ অন্ধকারে জ্বলজ্বল করেই। ও, বিড়াল আসলো কিভাবে ফ্ল্যাটে? আমি যখন এসেছি তখন এসেছে বোধ হয়। নামাও আমাকে। শ্রবণ রুক্ষ স্বরে বলে, নামবি কেন? থাক সারা জীবন এভাবেই। সোহা মুখ কাঁচুমাচু করে। ও কি ইচ্ছে করে কোলে উঠেছে নাকি? ভয় পেয়ে তো উঠেছে। ভয় পেলে এত কিছু খেয়াল থাকে নাকি? মিনমিন করে বলে, নামাও না। দাঁড়াতে পারবি? তুই তো আবার ভয় পেলে দাঁড়াতে ভুলে যাস। আল্লাহর দুনিয়ায় তোর মতো অদ্ভুত ডাইনি আর একটাও নেই। সোহা চুপ করে থাকে। শ্রবণ সোহাকে নামিয়ে দেয়, 2 হাতে ধরে রাখে যেন ধপাস করে পড়ে না যায়। সোহা নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ায়। শ্রবণ আশেপাশে নজর বুলাতে শুরু করে। আবার বিড়ালটা কোথায় গিয়ে লুকালো? 2 কদম আগাতেই দেখে ফ্রিজের পাশে ঘাপটি মেরে বসে আছে। শ্রবণ ধীর পায়ে আস্তে আস্তে বিড়ালের কাছে এগিয়ে এসে বসে, পায়ের ওপর ভর দিয়ে। ধীরে ধীরে হাত বাড়িয়ে বিড়ালটা ধরে। বাচ্চা বিড়াল। সোহার চিৎকার শুনে অনেক ভয় পেয়ে গেছে বেচারা বিড়াল। শ্রবণ বিড়াল ছানাটা ফ্ল্যাটের দরজার বাইরে রেখে দেয়। যার বিড়াল সে খুঁজে নিক। ও ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করতে পারবে না এটা কার বিড়াল। বেসিনের কাছে এসে হাত ধুয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সোহা ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে এসেছে। শ্রবণ সোহাকে সাবধান করে বলে, নেক্সট টাইম থেকে এভাবে দৌড় দিবি না। ভয় পেলে দাঁড়িয়ে থেকে আমাকে ডাকবি, মনে থাকবে? হ্যাঁ। দুজনের জন্য খাবার বেড়ে সোহা চেয়ার টেনে বসে। ভয়ে ওর বুক এখনো ধরফর করছে। আজকের মতো এত ভয় সোহা এ জীবনে পায়নি বোধ হয়। বিকেলে খেয়েছিলি? হ্যাঁ। শ্রবণ আর কিছু বলে না, প্লেটের দিকে তাকিয়ে নিজে খাওয়া শুরু করে। সোহা নিজেও খাওয়া শুরু করে। রাতের 11টা, বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আবার জোরে জোরে বাস পড়ছে। শ্রবণ স্টাডি রুমে গেছে বই রেখে আসার জন্য। এতক্ষণ বেডরুমে সোহার পাশে বসে বই পড়ল। সোহা এখন ঘুমিয়ে পড়েছে প্রায়। একা থাকতে ভয় পাচ্ছিল, তাই শ্রবণ বই নিয়ে বেডরুমে চলে এসেছিল। আবার বজ্রপাত হতেই চমকে ওঠে সোহা। ঘুম উবে গেছে ভয় পেয়ে। আশেপাশে শ্রবণকে দেখতে না পেয়ে শোয়া থেকে উঠে বসে। কোথায় গেল শ্রবণ? বজ্রপাতের শব্দে ব্ল্যাঙ্কেট খামছে ধরে 2 হাতে। শ্রবণ রুমে এসে ওকে উঠে বসতে থাকতে দেখে বলে, ভয় পেয়েছিস? উপর নিচ মাথা নাড়ায় সোহা। শ্রবণ ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, শুয়ে পর, ফ্রেশ হয়ে আসছি। শ্রবণ নিজের চমকে উঠেছিল এত জোরে বাস পড়ায়, তাই তো দ্রুত রুমে ফিরে এসেছে। ভীতু সোহা নিশ্চয়ই ভয়ে কেঁদে ফেলেছে, এমনটাই ধারণা ছিল ওর। ফ্রেশ হয়ে এসে পানি পান করে, ড্রিম লাইট অন করে মেন লাইট অফ করে দেয়। বিছানায় উঠে শুয়ে পড়ে সোহার পাশে। সোহা নিজে থেকেই শ্রবণের গা ঘেঁষে শোয়। আবার বাস পড়তেই শ্রবণকে জড়িয়ে ধরে। শ্রবণ সোহাকে বুকে আগলে ধরে বলে, যখন বাড়িতে ছিলি তখন বাস পড়লে কি করতি? সোহা শ্রবণের বুকে মুখ গুজে রেখে বলে, মেড এসে আমার রুমে থাকতো, তোর ডাইনিমা আসতো না কেন? জানি না। সোহার কণ্ঠে স্পষ্ট অভিমান। শ্রবণের বুকের সঙ্গে আরও মিশে যায়। ও
অভিমান ভরা সুরে বলে, তোমার আম্মু মানে বড় আম্মু ছিল না বলে তুমি মা ছাড়া থেকেছ, অথচ আমার আম্মু থাকতে আমি মা ছাড়া থেকেছি। আমি আম্মুকে হাজার কাছে চেয়েও পাইনি কখনো। শ্রবণ সোহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমা, ওই ডাইনির ঠ্যাং ভেঙে খোড়া না করলে আমার নামও শ্রবণ চৌধুরী না। সোহা চুপ করে থাকে, কিছু বললেই ধমক প্লাস গালি খেতে হবে। আবার বাস পড়তেই কেঁপে ওঠে, সোহা এত বাস পড়ছে কেন? সারা রাত কি এমন চলবে নাকি? এমন চললে সোহা ঘুমাবে কিভাবে? অবশ্য শ্রবণ জড়িয়ে ধরার পর ভয় অনেক কমে গেছে। কয়েকদিন পেরিয়ে গেছে। শ্রবণ আজ সকাল থেকে ফ্ল্যাটেই রয়েছে। জিম থেকে ফেরার পর আর কোথাও যায়নি। সোহাকে 2 মিনিটের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না। একটু হলে ডাকাডাকি শুরু করে দেয়। গোসল সেরে বের হতেই শ্রবণ কর্কশ গলায় বলে, এত সময় লাগে গোসল করতে? সারাদিন কেউ অসময়ে কাটানোর চিন্তা ভাবনা করেছিলি নাকি? সোহা ব্যালকনির দিকে আগায় কাপড় চোপড় মেলে দেওয়ার জন্য। এতক্ষণ গহেরসে গোসল করতে গেছে কতক্ষণ? বড় জোর 15 মিনিট। একজন মেয়ের গোসল করতে কি 15 মিনিট লাগবে না? ড্রেস মেলে দিয়ে এসে হাত মুখে ক্রিম লোশন লাগায়। শ্রবণ খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হঠাৎ এই ছেলের কি হয়েছে? ভালোই তো ছিল গোসলে যাওয়ার আগেও। খাবে চলো। শ্রবণ বসা থেকে উঠে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। সোহা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। জিনে ধরল নাকি? এমন করছে কেন হঠাৎ করে? এই ডাইনির বাচ্চা, আসবি নাকি ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? শ্রবণের বাসখাই গলার স্বর শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রবণকে খাবার বেড়ে দিয়ে নিজে বসে খেতে। প্লেটের অর্ধেক খাবার ভালোভাবেই খেয়েছে সোহা। শ্রবণ নিজের মতো খেয়ে চলেছে একতালে। খাওয়ার সময় ডিস্টার্ব করা ওর একদম অপছন্দ। হঠাৎ সোহার পেট মুচড়ে ওঠে। দ্রুত চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বেসিনের কাছে এসে গল গল করে বমি করে দেয়। ওর ওয়াক ওয়াক শুনে এই দিকে শ্রবণ নিজেই বমি করে ফ্লোর ভাসিয়ে দিয়েছে। সোহার বমি বন্ধ হলে স্থির হয়ে দাঁড়ায়। মাথা ঘুরে গেছে একদম। শ্রবণের ওয়াক ওয়াক শুনে পেছন ফিরে তাকিয়ে দেখে শ্রবণ চেয়ারের ওপর বসে থেকে বমি করছে। এখনও কি আশ্চর্য! প্রেগনেন্ট ও আর বমি করছে শ্রবণ। সোহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, চোখে মুখে পানি দেয়। কুলকুস্তি করে শ্রবণের কাছে এগিয়ে এসে দ্রুত পায়ে বমি করে ফ্লোরের 12টা বাজিয়ে দিয়েছে। বেচারার পেটে অবশিষ্ট কিছুই নেই। পেট ক্লিয়ার হয়ে গেছে একদম। সোহা পানির গ্লাস এগিয়ে দেয় শ্রবণের দিকে। শ্রবণ গ্লাস হাতে নিয়ে কুলি করে সোজা হয়ে বসে। বমি করতে করতে মনে হচ্ছিল পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে। ঠিক আছে তুমি? শ্রবণ সোহার বুকের সঙ্গে মাথা ঠেস দিয়ে সোহার মুখের দিকে তাকায়। রাগী গলায় বলে, বমি করলি কেন? সোহা মিনমিন করে বলে, বমি পেলে কি করব? বমি আটকে রাখা যায়? নিজে তো বমি করলি, সঙ্গে আমাকেও করিয়ে ছাড়লি। বমি করে মাথা ঘুরছে চরকির মতো। এরপর আর একদিন খাওয়ার সময় বমি করলে তোর খবর আছে। বমি পেলে কিভাবে আটকে রাখবো? এখন থেকে হয় তুই আগে খেয়ে নিবি, নয়তো আমি খাওয়ার পর খাবি। একসঙ্গে খেতে বসে আমার খাওয়ার 12টা বাজাবি না। আচ্ছা। শ্রবণ কয়েক ঢোক পানি পান করে বসা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যায়। ওর নিজেকে এখন 3 দিনের অনাহারি আর 7 দিনের ব্যারামি মনে হচ্ছে। সোহা ফ্লোরের দিকে তাকিয়ে আছে। বমি করে ফ্লোর ভাসিয়ে দিয়েছে। নিজে তো বমি করলই, সঙ্গে শ্রবণকেও করিয়ে ছাড়ল। এখনই ফ্লোর ওকে পরিষ্কার করতে হবে। ফ্লোর পরিষ্কার করে মপ দিয়ে মুছে দেয়। ভালোভাবে হাত ধুয়ে রুমে এসে দেখে শ্রবণ তৈরি হচ্ছে। ওকে এখন তৈরি হতে দেখে বলে, কোথায় যাবে? শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকাতে ওর চাহনি দেখে মিনমিন করে বলে, ভুল হয়ে গেছে, খাবে না? শ্রবণ আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে শান্ত গম্ভীর গলায় বলে, আজকের মতো খাওয়া হয়ে গেছে আমার, তুই গিয়ে খেয়ে নে। খেতে ইচ্ছে করলে বাইরে থেকে খেয়ে নেব পরে। সন্ধ্যার আগে ফিরে এসো। শ্রবণ হাত থেকে চিরুনি রেখে সোহার দিকে ঘুরে দাঁড়ায়। আগের ভাব ধরে রেখে বলে, ভোর রাতে ফিরব। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। শ্রবণ বাইকের চাবি, ফোন আর ওয়ালেট নিয়ে রুম থেকে বের হয়।
ওর পেছন পেছন সোহাও বের হয়। শ্রবণ বের হওয়ার আগে পেছন ফিরে তাকায় সোহার দিকে, আদেশে সুরে বলে, খেয়ে নে, খাচ্ছি। শ্রবণ বেরিয়ে যায়। সোহা বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। 2 প্লেটে দুজনের অর্ধেক অর্ধেক খাবার রয়েছে। যতটুকু খেয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি বমি করে বের করে দিয়েছে। সন্ধ্যার পরপরই ফ্ল্যাটে ফিরে আসে শ্রবণ। আরও আগে আসতে চেয়েছিল, কিন্তু বন্ধুদের জন্য আসতে পারছিল না। সোহা বিছানায় শুয়ে ফোনে রান্নার রেসিপি দেখছে। শ্রবণকে এত দ্রুত ফিরে আসতে দেখে খুশি হয়ে শোয়া থেকে উঠে বসে, যাক, আজকে আর অত বেশি ভয় পেতে হবে না। শ্রবণ সোহার দিকে একবার তাকিয়ে ফোন, ওয়ালেট আর চাবি রেখে দেয় জায়গা মতো। শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সোহা আবার শুয়ে পড়ে, স্থির দৃষ্টি করে ফোনের স্ক্রিনে টাকি মাছ ভর্তা করার রেসিপি শিখছে। প্রায় 20 পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। ওর নির্লজ্জ দৃষ্টি কেন যেন বারবার শ্রবণের উদম শরীরে স্থির হয়ে যায়। জিম করা পেটা দেহ নজর কাড়ার মতো আকর্ষণীয়। দেখবি? সোহা কিছু বোঝা বা বলার আগেই শ্রবণ 2 হাতে দুদিকে মিলে ধরে টাওয়াল। নে, দেখ ভালোভাবে। সোহা ফট করে ব্ল্যাঙ্কেট টেনে মাথা ঢেকে নেয়। উল্টো ফিরে মনে মনে বলে, পুরুষ মানুষ বলেই কি এত নির্লজ্জ হতে হবে নাকি? হঠাৎ সোহার ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরে যায়। ঘাড় ঘোরাতে দেখে শ্রবণ ওর পাশে দাঁড়িয়ে আছে। চোখ খিচে বন্ধ করে নেয় দ্রুত। শ্রবণ সোহাকে টেনে নিজের দিকে ফেরানোর চেষ্টা করে বলে, এই ফের এদিকে। সোহা শক্ত হয়ে শুয়ে আছে। দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, দেখব না, কিছু দেখব না আমি। দেখবি না কেন? দেখ। না, আমি দেখব না। দেখার বাদই বা রেখেছিস কি? সবই তো দেখা শেষ। কিচ্ছু দেখিনি আমি আসলেই। সোহা চুপ করে থাকে। শ্রবণ ওকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, এই ডাইনির বাচ্চা, চোখ খোল। সব তো আগে দেখেছিস, এখন আর কি দেখার বাকি আছে? তুমি ট্রাউজার পরো আগে, চোখ খোল বলছি। শ্রবণের রাগী গলা স্বর শুনে চোখ মেলে তাকায় সোহা। শ্রবণ বলে, এভাবে যা তাকিয়ে থাকিস নজর লাগবে না আমার? কিভাবে তাকিয়েছি? চোখ দিয়ে গিলে খাওয়ার মতো করে। ওভাবে তাকাইনি আমি, শুধু একটু তাকিয়েছি। একটু তাকিয়েছিস, কিন্তু পুরোটা দেখে নিয়েছিস। লজ্জায় চোখ বন্ধ করে 2 হাতে মুখ ঢেকে ফেলে সোহা। নিজেই তো দেখিয়েছে ও কি দেখতে চেয়েছিল নাকি? যদি জানতো নির্লজ্জ ছেলে এমন কিছু করবে তাহলে তো তাকাতই না। দিন দিন এই ছেলের লজ্জা শরম হাওয়া হয়ে যাচ্ছে। শ্রবণ আগে মোটেও এমন ছিল না। পরিবর্তন হচ্ছে ভালো কথা, তাই বলে এমন ভয়ঙ্কর পরিবর্তন? তাকিয়েছিল বলে টাওয়াল খুলে দেখিয়ে দিল। অদ্ভুত পুরুষ। এই ডাইনির বাচ্চা, তাকা। সোহা পিট করে তাকায় আবার। নিচে দেখ। সোহা দ্রুত দুদিকে মাথা নাড়ে। দেখতে বলেছি আমি। সোহা ধীরে ধীরে চোখ কানা করে তাকায় নিচের দিকে, হাফ ছেড়ে বাসে। এতক্ষণ তো দম আটকে রেখেছিল, টাওয়াল পড়ে আছে। শ্রবণের মুখের দিকে তাকাতেই শ্রবণ ভুরুজোড়া নাচায়। সোহা দৃষ্টি সরিয়ে নিয়ে শোয়া থেকে উঠে বসবে এমন সময় শ্রবণ হাত বাড়িয়ে ডিম লাইটটা অন করে মেন লাইট অফ করে দেয়। বিছানায় শুয়ে সোহাকে চেপে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। সোহা ছটফটিয়ে বলে, কি করছো? ছাড়ো। ডোন্ট ডিস্টার্ব, আমার ফিলিংস এখন রোমান্টিক। সোহা ছটফট করতে করতে বলে, খাবার খেয়েছিলে? শ্রবণ ঘর লাগা স্বরে বলে, হ্যাঁ। এখন তোকে চুমু খাবো, তাই ডিস্টার্ব না করে চুপচাপ থাক। সোহা শ্রবণের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আবার বলে, রাতের খাবার খাবে না? খেয়ে। পুরো কথা শেষ করার আগেই শ্রবণ সোহার ওষ্ঠদয় আঁকড়ে ধরে নিচের ওষ্ঠ দিয়ে। সোহার ছটফটানি থেমে যায়। বোঝা শেষ, শ্রবণ এখন আর ওকে ছাড়বে না। কোন দুঃখে তাকিয়েছিল। মাঝখানে কয়েকদিন পেরিয়ে গেছে। শ্রবণকে সঙ্গে নিয়ে খাবার খাওয়ার জন্য আসে সোহা। শ্রবণ একটা চেয়ার টেনে বসে। সোহা ওর জন্য খাবার বেড়ে দিয়ে পাশের একটা চেয়ারে বসে। গত কয়েকদিন ধরে শ্রবণ আগে খায়, পরে সোহা খায়। এর মধ্যে আর সোহার বমি হয়নি খাওয়ার সময়, তবু একসঙ্গে খেতে বসতে চায় না। শ্রবণের খাওয়া নষ্ট করতে চায় না সোহা। শ্রবণ হাত ধুয়ে খাবার খেয়ে মুখে পড়তে নিয়ে
পুড়তে নিয়ে সোহার মুখের দিকে তাকায়। সোহা নিচের দিকে দৃষ্টি রেখে বসে আছে। শ্রবণের হাত থেমে যায়। হাতের খাবার প্লেটে রেখে গম্ভীর গলায় বলে, তোর জন্য খাবার বার। সোহা মুখ তুলে তাকায়। শ্রবণ পুনরায় একই কথা বলে। সোহা মৃদু স্বরে বলে, তুমি খেয়ে নাও আগে, বাড়তে বলেছি বার। শ্রবণের রাগী স্বর শুনে মিনমিন করে বলে, আমি পরে খাই, তুমি খাওয়া শেষ করো। শ্রবণ হাত বাড়িয়ে সোহার সামনে প্লেট দেয়। শক্ত গলায় বলে, আমার সঙ্গেই খাবি। সোহা মিনমিন করে বলে, যদি সেদিনের মতো কিছু হয়, হলে হবে, তুই খা। সোহা আর কথা বাড়ায় না, নিজের জন্য খাবার বাড়তে শুরু করে। শ্রবণ তাকে রইল সোহার মুখের দিকে। সোহা খাবার বেড়ে শ্রবণের মুখের দিকে তাকায়। সোহা তাকাতেই দ্রুত দৃষ্টি নামিয়ে নেয় শ্রবণ। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে গম্ভীর গলায় বলে, খাওয়া শুরু কর। সোহার প্রেগন্যান্সির 3 মাস পূরণ হয়েছে গত 2 দিন আগে। শ্রবণ আজকে সোহাকে হসপিটালে নিয়ে গিয়েছিল চেক আপ করানোর জন্য। মা এবং বাবু দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডক্টর শ্রবণকে বলে দিয়েছেন আরও বেশি বেশি সোহার খেয়াল রাখার জন্য। সোহাকেও বলেছেন নিজের খেয়াল রাখতে, প্রচুর পুষ্টিকর খাবার খেতে আর হাসি খুশি থাকতে। হসপিটাল থেকে বেরিয়ে সোহাকে নিয়ে শপিং মলে এসেছে শ্রবণ। বিয়ের পর এখন পর্যন্ত সোহাকে কোনো ড্রেস কিনে দেয়নিও। সোহা বাড়ি থেকে যা নিয়ে এসেছিল সেসবই পরছে এখনও। শ্রবণ সোহার দিকে তাকে গম্ভীর গলায় বলে, দেখ কোনটা কোনটা পছন্দ হয়। সোহার ড্রেসগুলোর দিকে নজর বলিয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, তুমি দেখো, পরবি তুই? তুই দেখ। আমি নিজে তো কখনো ড্রেস পছন্দ করে কিনতাম না, সব সময় আম্মু নিয়ে যেত। শ্রবণ সোহার দিক থেকে চোখ সরিয়ে ড্রেসের উপর নজর বুলায়। সোহার হাত ছেড়ে দিয়ে নিজের ড্রেস পছন্দ করতে শুরু করে। বালের এক মেয়েকে বিয়ে করেছে, নিজের জন্য সামান্য ড্রেস পছন্দ করবে তা করতে পারে না। বেশ কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে শ্রবণের, আরও কয়েকটা নেবে। কালো একটা জামার দিকে তাকিয়ে সোহার হাত ধরার জন্য হাত বাড়ায় পাশে। হাত ধরবে ধরবে এমন সময় শ্রবণের ঘাড় থেমে যায়। ফট করে ঘাড় ঘুরিয়ে নিজের দিকে তাকায়। নিজের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে দ্রুত হাত গুটিয়ে নেয়। এটা কাকে ধরতে যাচ্ছিল এখনই, ওর বউ কোথায় গেল? দ্রুত আশেপাশে নজর বুলায়। যেখানে সোহার হাত ছেড়েছিল সোহা সেখানে দাঁড়িয়ে আছে। চোয়াল শক্ত করে সোহার কাছে এগিয়ে আসে। হাত মুঠো করে ধরে চাপা রাগী স্বরে বলে, আমার সঙ্গে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? সোহা হাতের ইশারায় একটা জামা দেখায় পছন্দ হয়েছে। ওপর নিচ মাথা নাড়ায় সোহা। শ্রবণ জামাটা হাতে নিয়ে সোহার হাতে ধরে। ওরও পছন্দ হয়, ভালোই লাগছে। সোহার জন্য কেনাকাটা শেষ করে গাড়ির দিকে আগায়। শপিং ব্যাগগুলো পেছনে রেখে সোহাকে ফ্রন্ট সিটে বসায়। নিজে ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগাতে লাগাতে সোহার দিকে তাকে বলে, দাদাভাই কল করেছিল। সোহা শ্রবণের দিকে তাকে দুদিকে মাথা নাড়িয়ে বলে, না তো করেনি। না কেন, কিছু হয়েছে? হ্যাঁ। কি হয়েছে? তোর ডাইনি মায়ের অ্যাক্সিডেন্ট। চমকে ওঠে সোহা, বিচলিত হয়ে বলে, অ্যাক্সিডেন্ট? কিভাবে, কখন হয়েছে? এত উত্তেজিত হচ্ছিস কেন? মরেনি, বেঁচে আছে। কই মাছের জান, এত সহজে কি যাবে নাকি? এখন কোথায়? হসপিটালে, আইসিইউতে ভর্তি। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই ডাইনির জন্য তোর চোখ থেকে পানি বের হলে তোর চোখ উপড়ে নেব। সোহা ভয়ে দ্রুত নিজের 2 চোখ মুছে নেয়। শ্রবণ নির্লিপ্ত গলায় বলে, গতকাল বিকেলে ডাইনিটা অফিসের সামনে দাঁড়িয়েছিল যেন কিসের জন্য। একটা ব্ল্যাক মার্সিডিজ ছুটে এসে ওকে ধাক্কা দিয়ে চলে গিয়েছে। কে ছিল ওই গাড়িতে? পুলিশ ধরেনি? না ধরেনি। কেন ধরেনি? সেটা তোর বাপ মাকে গিয়ে জিজ্ঞেস করিস। যাবি ডাইনিটাকে দেখার জন্য? বাঁচবে নাকি মরবে ঠিক নেই, যাবি নাকি? অনেক সিরিয়াস অবস্থা। সকালে তো নিউজে দেখছিলাম জ্ঞান ফেরেনি। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এখনই বোধহয় ফুপিয়ে কেঁদে উঠবে। চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে কান্না চেপে রাখার কারণে। যতই হোক মা তো। শ্রবণ সামাদ চৌধুরীর ফোনে কল করে, রিসিভ হতে স্পিকারে দেয়। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো?
ভালো, নিউজে দেখলাম ছোট ডাইনির নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, কিভাবে হলো, কে করলো, যে ধাক্কা দিল তার নামে এখনো মামলা করেনি কেন? অ্যাক্সিডেন্টের স্পষ্ট ফুটেজ তো আছেই। সামাদ চৌধুরী গম্ভীর হয়ে বলেন, এমনটা না করলেও পারতে। শ্রবণ শব্দ করে হেসে ওঠে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, কেমনটা করেছি আমি? অনিমাকে ধাক্কা দিয়েছ কেন? শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে ওষ্ঠজোড়া প্রশস্ত করে বলে, নেক্সট টার্গেট বড় ডাইনি আর শামীম রেজা। দুজনকে চোখ কান খোলা রেখে রাস্তায় বের হতে বলবে, নয়তো দেখা গেল কবে ওরাও আইসিইউ এর বেডে শুয়ে আছে নিস্তেজ হয়ে। শ্রবণ, রাখছি দাদা ভাই। কল কেটে দেয় শ্রবণ। সোহা অবাক হয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণ ইচ্ছে করে ওর মাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে। কি সুন্দর করে হাসছে এখন। শ্রবণ গাড়ি স্টার্ট দিতে দিতে হাসি মুখে গান গাইতে শুরু করে, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। এই শ্রবণ তো সেই শ্রবণ না। শ্রবণের অসুস্থতা কি আবার বাড়ছে? একজন সুস্থ মানুষকে আইসিইউতে পাঠিয়ে মনের সুখে হাসছে আর গান গাইছে, কি সুন্দর সুর তুলে। সোহা মুখ ফিরিয়ে বাইরের দিকে তাকায়, দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। হাসানের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে ওর মামা কল করেছে। হ্যাঁ মামা বলো। কোথায় তুই? বাড়ির কাছেই। দ্রুত বাড়িতে আয়। কেন, কিছু হয়েছে? রিতাকে দেখার জন্য পাত্রপক্ষ এসেছে হুট করে, তুই দ্রুত আয়। রিতাকে দেখতে পাত্রপক্ষ এসেছে শুনে হাসানের বুকের ভেতর স্যাত করে উঠেছে। আসছি মামা। আচ্ছা আয়, রাখছি। হাসান ফোন পকেটে ভরে হেলমেট পরতে শুরু করে। রাব্বি বলে, কোথায় যাবি? কি বলল তোর মামা? বাড়িতে যাব, মেহমান এসেছে। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাইক স্টার্ট দিয়ে বাড়ির পথে আগায়। বাড়িতে পৌঁছে বাইকের পাশে পার্ক করে একপাশে হেলমেট খুলে বাইকের ওপরেই রাখে। চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে ভেতরের দিকে পা বাড়ায়। ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে থাকতে দেখতে পায় 10-12 জন অপরিচিতদের। আসসালামু আলাইকুম। সবাই একসঙ্গে হাসানের দিকে তাকায়। সালামের জবাব দেওয়ার পর রিতার বাবা রেজওয়ান আহমেদ হাসানকে দেখিয়ে দিয়ে বলেন, ও হাসান, যার কথা আপনাদের বলেছিলাম, হাসান এখানে এসে বস। হাসান মামার পাশে বসে। ছেলেপক্ষের সবাই ওর দিকে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে রিতাকে নয়, ওকেই দেখতে এসেছে এরা। অস্বস্তিতে এদিক ওদিক নজর বুলায়। রিমা বেগম রিতাকে নিয়ে এগিয়ে আসছেন সোফার দিকে। রিতাকে মিষ্টি কালার শাড়ি পরানো হয়েছে। ঘোমটা টেনে নিচের দিকে দৃষ্টি রেখে মায়ের সঙ্গে এগিয়ে আসছে। রিতাকে এনে সকলের সামনে একটা চেয়ারে বসানো হয়। ছেলেপক্ষের সবাই রিতাকে দেখে, যা যা জিজ্ঞেস করার করে। সকলের চোখ মুখ দেখে বোঝাই আসছে মেয়ে পছন্দ হয়েছে। ছেলের বাবা রেজওয়ান আহমেদের দিকে তাকিয়ে বলেন, ভাই সাহেব, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, আপনাদের কিছু বলা থাকলে বলুন। রেজওয়ান আহমেদ হাসানের দিকে তাকিয়ে বলেন, তুই কি বলিস? হাসান ছেলের বাবার দিকে তাকিয়ে বলে, ছেলে যেন কি করে? কার্ডিওলজিস্ট। ছেলেকে নিয়ে আসলে ভালো হতো না? ছেলে মেয়েকে দেখতো, মেয়েও ছেলেকে দেখতো। রোহান আসতে চেয়েছিল কিন্তু হুট করে এমার্জেন্সি থাকায় আটকে গেছে। সমস্যা নেই, পরে ওরা বাইরে দেখা করে নেবে। আপনারা কতজন ছেলে মেয়ে? আমার একটাই ছেলে। হাসান মামার দিকে তাকায়। তোমার পছন্দ হয়েছে? তুই যা বলবি সেটাই হবে। ছেলের বাবা বলেন, আপনারা রাজি থাকলে আমরা আজকে আংটি পরিয়ে রাখতে চাই। হাসান হাসি মুখে বলে, আঙ্কেল, আমরা তো এখনও আপনাদের বিষয়ে কোনো খোঁজখবর নিইনি। আপনারাও হয়তো আমাদের বিষয়ে তেমন কিছু জানেন না। একটা বিয়ে যেহেতু সারা জীবনের জন্য, তাই ভেবে চিন্তেই তো আগানো ভালো, তাই না? তা আপনি ঠিকই বলেছেন, তাহলে এটাই থাকুক। আমরাও আপনাদের বিষয়ে খোঁজখবর নেই, আপনারাও নিন, তারপর আস্তে ধীরে বিয়ের কথায় আগাই। আচ্ছা, আশা রাখছি আমাদের বিষয়ে কোনো খারাপ রিপোর্ট পাবেন না আপনারা, এটাই যেন হয়। তাহলে আমরা এখন আসি, দেখা সাক্ষাৎ হলোই। খাওয়া দাওয়া না করে চলে যাবেন? রাত হয়েই গেছে, খাওয়া দাওয়া সেরে তারপর যাবেন সবাই। খাওয়া দাওয়া করতে হবে না, আমরা যার জন্য এসেছিলাম সেটা তো হয়েছেই। তাড়াহুড়ো করে এসেছি শুধু মেয়েটা দেখার জন্য। আমরা আসছি, তাহলে ভালো থাকবেন আপনারা। আপনাদের সঙ্গে আত্মীয় করতে পারলে আমরা অনেক খুশি হব।
আল্লাহ তাআলা চাইলে হবেন ইনশাআল্লাহ। সবাই চলে যায়। হাসান রিতার দিকে তাকাতে রিতা অভিমান ভরা দৃষ্টিতে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। হাসানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। ঠেলে কান্না আসছে ওর। এতক্ষণ ধরে অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল। রেজওয়ান আহমেদ বাইরে থেকে ভেতরে প্রবেশ করেন। হাসানের দিকে এগিয়ে আসতে আসতে বলেন, মনে হচ্ছে ফ্যামিলিটা ভালোই, তোর কি মনে হয়? আমারও এমনই মনে হচ্ছে। খোঁজ খবর নিয়ে দেখি, যদি খারাপ কোনো রিপোর্ট না পাই তাহলে এখানেই বিয়ে হবে। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়। হাসান রুমের দিকে এগিয়ে যায়। রেজওয়ান আহমেদ রিমা বেগমের দিকে তাকিয়ে বলেন, রিতাকে ডেকে আনো খাওয়ার জন্য। রিমা বেগম রিতাকে ডাকার জন্য চলে যান উপরে। রেজওয়ান আহমেদ মায়ের সঙ্গে কথা বলতে শুরু করেন। রিমা বেগম রিতার রুমের সামনে এসে দেখেন দরজা বন্ধ। ভেতর থেকে দরজায় ধাক্কা দিয়ে বলেন, রিতা কি করছিস? চেঞ্জ করে নিচে খাওয়ার জন্য। কিছুক্ষণ পর রিতার গলার স্বর ভেসে আসে ভেতর থেকে, আমি এখন আর খাবো না, খিদে পাইনি, তোমরা খেয়ে নাও। অল্প খাবি, আয়, তোর আব্বু ডাকছে খাওয়ার জন্য। বলছি তো খাবো না, যাও। রিমা বেগম আর কিছু না বলে নিচের দিকে এগিয়ে আসেন। রেজওয়ান আহমেদ স্ত্রীর দিকে তাকে বলেন, রিতা আসলো না? সন্ধ্যায় খেয়েছে, এখন আর খাবে না। অল্প খেত, বলেছি খাবে না, যাও আমাদের জন্য বাড়ো। রিমা বেগম ডাইনিং রুমের দিকে এগিয়ে যান। হাসান ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসতে বসতে বলে, বাচ্চাটা কই, খাবে না? রিমা বেগম বলেন, সন্ধ্যায় খেয়েছিল, এখন আর খাবে না। হাসান বলে না কিছু, চুপচাপ নিজের খাওয়া শুরু করে। রাত প্রায় 12টা বেজে গেছে। রুমে শোষো ফ্যানের বাতাসের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ নেই। হাসান স্টাডি টেবিলের সামনে চেয়ারে বসে আছে। সামনে মেলে রাখা বই, দৃষ্টি স্থির বইয়ের পাতায়। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ হয়। হাসান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় দরজার দিকে। আবার ধাক্কা পড়তেই গলার স্বর বাড়িয়ে বলে, কে? উত্তর আসে না, তবে দরজায় ধাক্কানোর শব্দ হয় আবার। হাসান বইটা বন্ধ করে রেখে বসা থেকে উঠে দরজার কাছে এগিয়ে আসে। দরজা খুলে দেখে সামনে রিতা দাঁড়িয়ে আছে। রিতা মুখ তুলে হাসানের মুখের দিকে তাকায়। অন্ধকার থাকায় দুজনের একজনে স্পষ্ট দেখতে পাচ্ছে না একে অপরের চেহারা। রুমে আলো থাকলেও হাসানের সুঠাম দেহের কারণে ছায়া পড়ে আছে রিতার ওপর। এত রাতে এখানে কি? রিতা হাসানকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। হাসান দরজার সামনে থেকে সরে এসে রিতার মুখের দিকে তাকায়। কান্না করার কারণে রিতার চোখ মুখ ফুলে উঠেছে। চোখ দুটোতে রক্ত জমে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, এখনও শাড়ি পরনে রয়েছে। হাসান দৃষ্টি নামিয়ে নেয় রিতার দিক থেকে। রিতা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে থেমে থেমে বলে, তুমি কেন এমন করছো? আমি অন্য কাউকে বিয়ে করব না। হাসান নিচের দিকে তাকিয়ে থেকেই বলে, যা এখান থেকে গিয়ে চেঞ্জ করে ঘুমা। যাব না আমি। মার খাবি কিন্তু, মেরে ফেলো। হাসান চোখ তুলে তাকায় আবার। রিতা করুণ সুরে বলে, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। সব কিছু জানার পরেও কিভাবে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছ? যা করে তোর ভালো হবে সেটাই করছি। এখন যা নিজের রুমে। করতে হবে না আমার ভালো, আমি অন্য কাউকে বিয়ে করব না। যেতে বলেছি আমি। তুমি কি মানুষ? হৃদয় বলতে কিছুই কি নেই? এত সুন্দর করে কিভাবে ইগনোর করো আমাকে আর আমার অনুভূতিকে? আমার অনুভূতির ভালোবাসার কি কোনোই মূল্য নেই তোমার কাছে? না নেই? যা তো এখান থেকে, বিরক্ত করবি না। বেশি কিছু তো চাইছি না তোমার কাছে। বেশি কিছু চাইছিস না, অথচ পুরো আমিটাকেই চাইছিস। দিয়ে দাও না। অসম্ভব। আমি হারিয়ে গেলে তোমার একটু আফসোস হবে না? একদম না। তুমি কি সত্যি রোবট? হ্যাঁ। কোনো অনুভূতি নেই? না। কান খুলে শুনে রাখো হাসান মাহবুব, আমি যদি তোমার না হই দুনিয়ার আর কোনো পুরুষের হব না। তুমি ব্যতীত অন্য কারো নামে কবুল বলবো না আমি। এই দেহে অন্য পুরুষের ছোঁয়া লাগার আগে কাফনের কাপড় জড়াবে। তুমি আমাকে বিয়ে না করলে আমি সুইসাইড করব। হাসানের শক্ত হাতের চর পরে রিতার নরম গালে। মেয়েটার মাথা একদিকে হেলে পড়ছে অনেকটা। হাসান রাগে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার উল্টাপাল্টা কথা বলবি তো চাপায় আর দাঁত থাকবে না আর একটাও। ভালোভাবে বলছি, ভালো লাগছে না? কিছু না বলতে বলতে সাহস বেড়ে গেছে, যা গিয়ে ঘুমা। অবিশ্বাস এক কাজ করে ফেলে রিতা।
দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হাসানকে। ওর অমন কর্মে শক্ত হাসান স্তব্ধ হয়ে গেছে। রিতাকে ঠেলে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে বলে, এত নির্লজ্জ কবে থেকে হয়েছিস? স্যার আমাকে। রিতা শক্ত হাতে ধরে রেখে কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যিই ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া বাঁচব না আমি। সন্ধ্যার পর থেকে ঠিকমতো শ্বাস নিতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না আমাকে? আমি তোমার যোগ্য না, ঠিক আছে, একটু কি মানিয়ে নিতে পারবো না আমার সঙ্গে? পারবে না? হাসান স্থির হয়ে দাঁড়ায়, মৃদু স্বরে বলে, তুই আমার যোগ্য হলেও আমি তোর যোগ্য না। যেখানে বিয়ে দিতে চাইছি চুপচাপ মেনে নে, ভালো থাকবি। ভালো থাকতে চাই না আমি তোমার সঙ্গে মন্দই থাকতে চাই, তবু তোমাকে চাই। পাগলামি বন্ধ কর। আমি অন্য কাউকে বিয়ে করব না। তুমি আব্বুকে একবার বলো, দেখবে আব্বু রাজি হয়ে গেছে। কাউকে কিছু বলতে পারবো না আমি। তুই ছাড় আমাকে আর যাই রুম থেকে। রিতা হাসানের বুক থেকে মুখ তুলে হাসানের মুখের দিকে তাকায়। ঝাপসা চোখ জোড়া দিয়ে হাসানকে দেখতে দেখতে বলে, বলতে হবে না তোমাকে, আমি বলবো, শুধু তুমি রাজি হয়ে যাও। না স্যার আমাকে, তোর লজ্জা করছে না মাঝরাতে একজন পুরুষের রুমে ঢুকে তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে? এই শিক্ষা দেয়া হয়েছে তোকে, স্যার আমাকে, নয়তো মেরে পিঠের ছাল তুলে নেব। যা খুশি করো। হাসান গলা স্বর কিছুটা নরম করে বলে, দেখ রিতা, পাগলামি করবি না। তুই মামা মামির একমাত্র সন্তান। তারা সবসময় তোকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। যাকে তাকে তো তোর লাইফ পার্টনার বানিয়ে দিতে পারে না, তাই না? তোর লাইফ পার্টনারও বেস্ট একজনই হবে। তুমি বেস্ট, আমার তোমাকেই লাগবে। তুমি ছাড়া অন্য কাউকে চাই না আমি এখন স্টুডেন্ট, থাকি মামার কাছে, খাই বাবার টাকায়, চলি ছন্ন ছাড়া হয়ে। সারা জীবন তার স্টুডেন্ট থাকবে না, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, না হলেও আমি মানিয়ে নেব। হাসান চুপ করে থাকে। আর কোনো যুক্তি দিয়ে এই মেয়েকে দূরে সরাবে? কোন যুক্তি দিয়ে এই মেয়েকে বোঝাবে ও রিতার যোগ্য না? 13 বছর বয়স থেকে মামার কাছে রয়েছে, মামার বাড়িতে বড় হয়ে এখন মামাতো বোনকে বিয়ে করবে। মামা সবসময় মেয়েকে বেস্ট জিনিস দিয়েছেন, মুখ ফুটে চাইতে রাজি করেছেন সব। সে রাজি হবে হাসানের কাছে মেয়েকে বিয়ে দিতে। হাসান কোন মুখে মামার কাছে গিয়ে বলবে আমি রিতাকে বিয়ে করতে চাই? হাসানকে চুপ থাকতে দেখে রিতা বলে, তুমি একবার শুধু আব্বুকে বলো, দেখবে আব্বু রাজি হয়ে গেছে। তুমি বললে আব্বু না করতে পারবে না। তুই কেন বুঝতে চাইছিস না আমার কথা? এটা কি সম্ভব না? তুমি চাইলে সম্ভব। আমি তোমার বউ না হলে অন্য কারো হব না। আমি সত্যি সত্যি সুইসাইড করব। তুই স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছিস। নিজের বাবা মায়ের কথা একবার ভেবেছিস? তুই তাদের একমাত্র সন্তান, তুই না থাকলে তাদের কি অবস্থা হবে একবার ভেবেছিস? আমি যদি ভালো না থাকি তাহলে তারা ভালো থাকবে? জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকলে তাদের ভালো লাগবে? তুমি জানো আমি ছোটবেলা থেকে কোনো কষ্ট পাইনি। তোমাকে না পাওয়ার মতো কষ্ট যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। এত কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। হাসান ফোঁস করে শ্বাস ছাড়ে। রিতাকে ঠেলে সরানোর চেষ্টা করে বলে, ছাড় আমাকে। তুমি বলো আব্বুকে বলবে আমাদের বিয়ের কথা। হাসান চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে, বলবো। সকালেই বলবে? হ্যাঁ বলবো। আমার মাথায় হাত রেখে বলো, সত্যি সত্যি বলবে? আরে ভাই বলছি তো বলবো। রিতা হাসানের মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, আমার মাথা ছুঁয়ে বলো। হাসান রিতার মাথায় হাত রেখে বলে, সকালে মামাকে বলবো আমাদের দুজনের বিয়ের কথা, কিন্তু মামা রাজি না হলে বিয়ে হবে না। তুমি আব্বুকে রাজি করাবে, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, এখন ছাড় আমাকে। আমাকে এত কষ্ট দিয়েছো, সেজন্য আদর করো। এই যে ডিমান্ড বেড়ে চলেছে, ছাড় আর যা এখন থেকে। একটু আদর করো। হাসান পরে মহাঝামেলায়। এখন এই ছোট্ট মেয়েকে কিভাবে আদর করবে? ছোট বাচ্চাদের আদর করা সহজ, কিন্তু এত বড় মেয়েকে কিভাবে আদর করবে? ওকে ঝামেলা না ফেললে এই মেয়ের বোধহয় শান্তি লাগে না। আদর করো। রিতার গাল দুটো মুছিয়ে দিয়ে চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, রুমে যাবি, ফ্রেশ হবি, তারপর ঘুমাবি। আচ্ছা যা এখন। সকালে কিন্তু আব্বুকে বলবে। হ্যাঁ আচ্ছা, তুমিও ঘুমাও। রিতা ছেড়ে দিয়ে দরজার দিকে আগায়। হাসান বিড়বিড় করে বলে, টেনশন ধরিয়ে দিয়ে বলছে ঘুমাও। 2টা বছরে মাথা আউলাঝাউলা করে দিয়েছে অসভ্য মেয়েটা, ধর ভাল লাগে না। রিতা রুম থেকে বেরিয়ে গেলেও খেয়াল করে না দরজার বাইরে একটু দূরে ওর বাবা দাঁড়িয়ে আছে। রেজন আহমেদ দরজার ডান পাশের করিডোরে দাঁড়িয়ে
আর বাম পাশের করিডোর দিয়ে রিতা নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকার থাকায় হয়তো বাবাকে দেখেনি। হাসান চমকে ওঠে, সামনে তাকায় হাসান। ওর মামা এখানে কেন এত রাতে? এতক্ষণ কোথায় ছিল? ওর আর রিতার সব কথা শুনে নিয়েছে। ওরা এতক্ষণ যেভাবে ছিল দেখে নিয়েছে হাসানের চেহারার রং পাল্টে গেছে। মামা তুমি এত রাতে এখানে কেন? কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? কই? আমার হাসান কিন্তু জীবনে এভাবে কথা বলে না, পরিস্থিতি যেমনই হোক না কেন। আবার কিছু বলতে গিয়েও থেমে যায় হাসান। আসলেই তো, ও তো জীবনেও এমন তুতলে কথা বলে না। ঘাবড়ে গিয়ে আজকে এমন হচ্ছে, যদিও হাসান ঘাবড়ানোর এভাবে কথা বলে না কখনো। সেন্টার টেবিলের ওপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, তুমি আজকে ঘুমাওনি এখনো? ঘুমাতেই যাচ্ছিলাম কিন্তু কি? রেজিওয়ান আহমেদ চুপ করে রইলেন। ওনার চোখ মুখ গম্ভীর। হাসানের টেনশন বেড়েই চলেছে। বেচারা কিছু না করে ফেসে গেল। সব দোষ ওই বাচ্চার। মামা? হ্যাঁ বল, তুমি বলো। কি বলবো? কিসের জন্য এসেছ? রিতা এসেছিল কেন? ফট করে উল্টো ঘুরে দাঁড়ায় হাসান। মামা কি ওদের দুজনের কোনো কথা শোনেনি নাকি শুনেও প্রশ্ন করছে? কি হলো, ওদিকে ঘুরলি কেন? হাসান মামার দিকে ঘুরিয়ে দাঁড়ায়, আবার মৃদু স্বরে বলে, রিতা এই বিয়ে করবে না। কোন বিয়ে? যেখান থেকে আজকে দেখতে এসেছিল। তোকে বলেছে? এই বিয়ে না করলে কোথায় করবে? হাসান চুপ করে থাকে। রেজওয়ান আহমেদ বলেন, কথা বলছিস না কেন? বিয়ে করবে না বলেছে, কাকে করবে এটা বলেনি? ওপর নিচ মাথা নাড়ায় হাসান। কাকে করবে বলেছে? হাসান হাত তুলে নিজেকেই দেখায়, গম্ভীর স্বরে বলে, আমাকে করবে, ভালোবেসে আমাকে। রেজওয়ান আহমেদ গম্ভীর স্বরে বলেন, তুই করবি? তুমি যদি রাজি থাকো তাহলে। তুই ভালোবাসিস রিতাকে? হাসান চুপ হয়ে থাকে। রেজওয়ান আহমেদ একই কথা পরপর কয়েকবার জিজ্ঞেস করে। 2 বছর ধরে আঠার মতো লেগে আছে, ভালো না বেসে থাকা যায়? তার মানে তুইও ভালোবাসিস? ওপর নিচ মাথা নাড়ায় হাসান। আমার মেয়েকে চড় দিয়েছিস কেন? দিয়েছি তো একটা, ওকে আরও 100টা চড় দেওয়া উচিত। আর গত 2 বছরে তোমার মেয়ে আমাকে যেই পরিমাণ জ্বালিয়েছে তাতে ওকে উল্টো করে ঝুলিয়ে রাখলেও কম হয়ে যাবে। তুই জ্বলেছিস তাই তো আমার মেয়ে তোকে জ্বালাতে পেরেছে। একদম মেয়ের হয়ে সাফাই গাইবে না। 1000 বার বলেছি ওটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো, তখন শোনোনি আমার কথা। আসল কথা বলতো বাপ, আমার ভাল লাগছে না কিন্তু এখন। হাসান অবাক হয়ে বলল, আসল কি কথা বলবো? কোন কথা আসল? রিতা যা বলতে বলে গেছে সেটা বল। হাসান বিষয় নিয়ে তাকে রইল মামার মুখের দিকে, অবাক হয়ে বলে, তুমি সব শুনেছ? ওপর নিচ মাথা নাড়ান রেজওয়ান আহমেদ। তাহলে তো সব জানোই, আলাদা করে আর বলতে হবে কেন? তুই বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। আমি বলতে পারবো না। রিতাকে কিন্তু অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব। দিয়ে দাও, তোর কষ্ট হবে না। হাসান চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর আগের চেয়েও গম্ভীর হয়ে বলে, মামা হ্যাঁ, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। রেজওয়ান আহমেদ খুশি হয়ে ভাগ্নেকে জড়িয়ে ধরেন। আমি অনেক আগে থেকে রিতাকে তোর সঙ্গে বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তুই রাজি হবি কি না বা কেমন রিয়্যাক্ট করবি এই ভয়ে কিছু বলতে পারছিলাম না। ফোনের শব্দে ঘুম ভাঙে শ্রবণের। এত রাতে কে কল করেছে? কল করে ঘুমের 12টা বাজিয়ে দিল। সোহাকে এক হাতে জড়িয়ে ধরে রেখে অন্য হাত দিয়ে ফোন হাতে নেয়। ঘুম চোখ জোড়া মেলে ফোনের স্ক্রিনে তাকায়। হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল কি করছিস? মাঝরাতে কল দিয়ে জিজ্ঞেস করছিস কি করছি? ডিস্টার্ব করলাম নাকি ভাই? আচ্ছা রাখি, পরে কল করব, তুই নিজের কাজ কর। এই শয়তান, তুই কি মিন করছিস? আমি ঘুমাচ্ছিলাম। কি বলবি বল। বিয়ে? কার? আমার। কার? আরে ভাই আমার। কার সঙ্গে? বাচালের সঙ্গে। এটা আবার কেমন নাম? ঘুম থেকে উঠতো ভাই। বাচাল কারো নাম হয়? শুনেছিস কখনো? তুই তো বললি বাচালের সঙ্গে বিয়ে। রিতার সঙ্গে বিয়ে? হ্যাঁ রে ভাই, কংগ্রেচুলেশন, ধন্যবাদ। কবে বিয়ে? ঠিক হয়নি এখনো। আচ্ছা এখন রাখি, তুই ঘুমা, সকালে দেখা করে কথা বলবো। আচ্ছা। কল কেটে রেখে দেয় শ্রবণ। সোহা শ্রবণ বুক থেকে মুখ তুলে ঘুম জড়ানো গলায় বলে,
কে কল করেছিল? হাসান, ঘুমা এখন। আরও কিছু প্রশ্ন করতে ইচ্ছে করল না সোহা। পুনরায় শ্রবণের বুকে মুখ গুজে ওকে জড়িয়ে ধরে এক হাতে। শ্রবণ নিজেও সোহাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। শোয়ার সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, ওষুধের প্রভাব এখনও আগের মতোই রয়েছে। শ্রবণ সোহাকে ছেড়ে উঠে বসতেই সোহার ঘুম ভেঙে যায়। মোড়ামুড়ি করে সোহা নিজেও শোয়া থেকে উঠে বসে। আজকের রাতে ঘুম ভালো হয়নি, একটু পরপর ঘুম ভেঙে গিয়েছিল। মাকে নিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখছে। শ্রবণের মুখের দিকে তাকিয়ে আবার ঘাড় সোজা করে বসে রইল। শ্রবণ বিছানা ছেড়ে নেমে ডিম লাইট অফ করে মেন লাইট অন করে তারপর হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। সোহা নিজেও বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ভীষণ মন খারাপ হয়ে আছে, কেমন অস্থির অস্থির লাগছে। বিছানা গুছিয়ে রেখে চুলগুলো আঁচড়ে নেয়। ঘুম না হওয়ার কারণে চোখ মুখ ফোলা ফোলা দেখাচ্ছে। শ্রবণ একেবারে গোসল সেরে বেরিয়ে আসে। ওকে আজকে এখনই গোসল করে বেরিয়ে আসতে দেখে সোহা তাকিয়ে থাকে। কিছুক্ষণ জিমে যাবে না আজ? ভাবনা দূরে সরিয়ে রেখে নিজে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণ প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নেয়। রুম থেকে বেরিয়ে দেখে মাজেদা আন্টি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছেন। শ্রবণ আন্টির দিকে তাকিয়ে বলে, আন্টি, এক মগ কফি বানিয়ে দিন আগে, একটু অপেক্ষা করো, দিচ্ছি। শ্রবণ মাথা নেড়ে সোফায় বসে টিভি অন করে। কয়েক মিনিট পরে কফি বানিয়ে নিয়ে আসেন মাজেদা আন্টি। শ্রবণ কফির মগ হাতে নিয়ে টিভি অফ করে দেয়। সোফা ছেড়ে উঠে রুমে ফিরে আসে। সোহা হাতে মুখে ক্রিম লাগাচ্ছে। শ্রবণ কফির মগে চুমুক দিয়ে বলে, রেডি হয়ে নে। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, কোথায় যাব? হসপিটালে যাব, ছোট ডাইনিকে দেখার জন্য। সোহা কিছু না বলে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ড্রেস চেঞ্জ করার জন্য। শ্রবণ দাদার ফোনে কল করে। রিসিভ হতেই সালাম দিয়ে বলে, ডাইনিটার জ্ঞান ফিরেছে? রাতেই ফিরেছে। ডাইনিটিকে গিয়ে বলো শ্রবণ চৌধুরী আসছে ওকে স্পেশাল ফিল করার জন্য। তুমি হসপিটালে যাবে? হ্যাঁ। তুমি কোথায়? আমি বাড়িতে আছি। সোহাকে নিয়ে যাবে? হ্যাঁ, রাখলাম। শ্রবণের বলতে দেরি হয়, কিন্তু কল কাটতে দেরি হয় না। সোহা চেঞ্জ করে বেরিয়ে এসেছে। দ্রুত হিজাব বেঁধে তৈরি হয়ে নেয়। শ্রবণ কফি খাওয়া শেষ করে সোহাকে নিয়ে রুম থেকে বের হয়। নিচে নেমে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, হসপিটালে গিয়ে কাঁদলে তোর খবর আছে, যাবি দেখবি, আবার চুপচাপ চলে আসবি। মাথা নাড়ায় সোহা। হসপিটালে এসে পৌঁছায় শ্রবণের গাড়ি থেকে নেমে গেটের কাছে এগিয়ে আসতে সিয়ামের সঙ্গে দেখা হয়। সিয়াম বাইরে বের হচ্ছিল কোনো দরকারে। ভাইকে দেখে সোহার চোখ জোড়া টইটুম্বর হয়ে গেছে। সিয়াম একবার শ্রবণ তো আর একবার সোহার মুখের দিকে তাকায়। সোহা ধরা গলায় বলে, কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো ভাইয়া? শ্রবণ গম্ভীর গলায় বলে, ভালো। সিয়াম বলে, হসপিটালে কিসের জন্য এসেছ? তোমাদের কিছু হয়েছে? সোহা আর বাবু ঠিক আছে? শ্রবণ স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, আমরা তিনজনই ঠিক আছি। হসপিটালে এসেছি তোর ডাইনিমাকে দেখার জন্য, একটু স্পেশাল ফিল করাতে। সিয়াম চুপ করে থাকে। শ্রবণ সোহাকে নিয়ে ভেতরের দিকে পা বাড়ায়। সোহা পেছন ফিরে ভাইয়ের দিকে তাকায় একবার। ভাইয়ের চেহারা দেখে ভীষণ মায়া হচ্ছে। তৃতীয় তলায় আসতেই তনিমা চৌধুরী আর শাহিন রেজা চৌধুরীর সঙ্গে দেখা হয়। শ্রবণকে দেখে তনিমা চৌধুরী ভয়ে গুটিয়ে যান। সকাল সকাল এই ছেলে এখানে কেন? শাহিন রেজা চৌধুরী দুজনের কাছে এগিয়ে এসে দাঁড়ান। বাবাকে দেখে সোহার অবাধ্য চোখ জোড়া থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। ইচ্ছে করছে বাবার বুকে হামলে পড়তে। শ্রবণ শাহিন রেজা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, অনিমা এখনো আইসিইউতে আছে? হ্যাঁ। সোহার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করো। এখন কি দেখা করতে দেবে? ওকে, সমস্যা নেই, চলে যাচ্ছি। দাঁড়াও, আমি দেখছি, দ্রুত করুন। শাহিন রেজা চৌধুরী আইসিইউর দিকে এগিয়ে যান। যিনি এখন দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলে যদি ম্যানেজ করা যায়। তনিমা চৌধুরী শ্রবণের দিকে তাকাচ্ছেন না। শ্রবণ সোহার হাত ধরে রেখে 2 কদম তনিমা চৌধুরীর কাছ থেকে এগিয়ে এসে দাঁড়ায়। তনিমা চৌধুরী চেয়ারের ওপর বসে গুটিয়ে গেছেন। ওই দিন অনিমার জায়গায় তুই রাস্তায় থাকলে এতক্ষণ তোর 40 খাওয়ানো হয়ে যেত। রাস্তায় বের হলে তুই আর তোর জামাই সাবধানে থাকবি, বলা তো যায় না কখন কি হয়ে যায়।
তনিমা চৌধুরী তাকান না শ্রবণের দিকে। ওনার এখন আগের চেয়ে বেশি ভয় লাগে শ্রবণকে। শ্রবণ আবার মুখ খুলবে, এর মধ্যে তনিমা চৌধুরীর মা এসে দাঁড়ান ওদের কাছে। উনি শ্রবণের দিকে তাকে রাগী স্বরে বলেন, এই ছেলে, আমার মেয়েকে ধাক্কা দিয়েছ কেন? নিজেকে কি মনে করো তুমি? শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায়। সোহা ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে শ্রবণের মুখের দিকে তাকায়। মান সম্মান নিয়ে এখন শ্রবণের সামনে থেকে সরতে পারলে হয়। শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলে, এই নষ্ট বুড়ি, তোর সাহস হলো কিভাবে আমার সঙ্গে এভাবে কথা বলার? কানসা বরাবর খাবি একটা। সোহা শ্রবণের হাত টেনে আইসিইউ এর সামনের দিকে যাওয়ার চেষ্টা করে বলে, ওদিকে চলো, বাইরে থেকে দেখেই চলে যাব। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। শ্রবণ কিছু বলার আগেই সোহার নানি বলেন, এই বেয়াদব ছেলের সঙ্গে কিভাবে থাকিস তুই? আবার নাকি এই বেয়াদবের বাচ্চাও পেয়ে। শ্রবণ ভয়ঙ্কর রকমের রেগে গেছে। হাত বাড়ায় থাবা দিয়ে বুড়ির চুল ধরার জন্য, কিন্তু তার আগে শাহিন রেজা চৌধুরী শাশুড়িকে টেনে সরিয়ে নেন নিরাপদ দূরত্বে। শাশুড়িকে ঝাড়ি দিয়ে বলেন, পাগল হয়েছেন? কাকে কি বলছেন? আপনার হুঁশ আছে? পাকা চুল আর নরবরে সব দাঁত তুলে দিলে বুঝবেন কার সঙ্গে বড় গলা করে কথা বলছেন। সুস্থ থাকতে চাইলে মুখ বন্ধ করে রাখুন। তনিমা চৌধুরী মায়ের দিকে তাকে বলেন, মুখটা কি একটু বন্ধ রাখা যায় না? কেন এত কথা বলতে হবে? সোহা নানির দিকে তাকিয়ে বলে, তোমাদের সমস্যা কি নানু? আমাকে কি ভালো থাকতে দেবে না তোমরা? ওকে না রাগালে তোমাদের ভালো লাগে না? ও শান্ত থাকলে তো আমিও একটু ভালো থাকতে পারি। ওকে কেন বারবার তোমরা রাগিয়ে দাও? সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলে, ফ্ল্যাটে ফিরে চলো। দেখব না কাউকে। যারা আমার স্বামী সন্তানকে মেনে নিতে পারে না তাদের দেখেই বা কী হবে, চলো এখান থেকে। শ্রবণ সোহার নানির দিকে তাকিয়ে বলে, ডাইনি বুড়ি, এই হসপিটাল বলে তুই আজ আমার হাত থেকে বেঁচে গেলি। চৌধুরী বাড়িতে যা, শুধু তোর কোন বাপ আর ভাতার তোকে আমার হাত থেকে বাঁচায় আমিও দেখব। কথাগুলো বলেই সোহার হাত ধরে টেনে নিয়ে আইসিইউ এর সামনে এসে দাঁড়ায়। দরজা ঠেলে সোহাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে রইল। ওর অগ্নিদৃষ্টি আপাতত বুড়ির ওপর স্থির হয়ে আছে। মনে হচ্ছে থাবা দিয়ে বুড়ির জানটাই কেড়ে নেবে। সোহা মায়ের পাশে এসে দাঁড়ায়। অনিমা চৌধুরী চোখ বন্ধ করে আসছেন। ঘুমিয়ে আসছেন নাকি জেগে আসছেন বোঝা যাচ্ছে না। সোহা মৃদু স্বরে ডাকে, আম্মু। অনিমা চৌধুরীর চোখ মিলে তাকান। মেয়েকে দেখে পলকহীন তাকিয়ে রইলেন। সোহা মায়ের ডান হাতটা ধরে বলে, কেমন আছো আম্মু? ভালো, তুই কেমন আছিস? ভালো। কার সঙ্গে আসলি? শ্রবণ আসতে দিল? ও নিজেই নিয়ে এসেছে, নিচে থেকেই। শ্রবণ আমাকে ধাক্কা দিয়েছিল গাড়ি দিয়ে। অনিমা চৌধুরী ভেবেছেন এই কথা শুনে সোহা অবাক হবে, কিন্তু ওর মধ্যে তেমন কিছু দেখা গেল না। ওকে স্বাভাবিক দেখে অনিমা চৌধুরী বরং অবাক হয়েছেন। সোহা স্বাভাবিক গলায় বলে, জানি গতকাল বলেছে। তুই কিছু বলিসনি ওকে? যদি আমি মরে যেতাম কি বলবো? ওকে কিছু বলার মতো সাহস আছে আমার? ওর সঙ্গে সারা জীবন থাকবি কিভাবে? থাকতে হবে, আমাকে ছাড়া কে আছে? ওর পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, হয়তো একদিন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। যদি না হয় তবু ওর সঙ্গেই থাকবো। ওর সঙ্গে থাকতে থাকতে তুইও পাগল হয়ে গেলি নাকি? সোহা চুপ করে থাকে। ও শ্রবণকে একা ছাড়তে চায় না। মাঝে মধ্যে শ্রবণের ওপর অনেক রাগ হয় ওরও। কখনো কখনো তো ইচ্ছে করে শ্রবণের মাথায় একটা বাড়ি দিয়ে অজ্ঞান করে দিতে, কিন্তু যখনই শ্রবণের অতীত স্মরণ হয় তখন সব ভুলে যায়, সব রাগ গায়েব হয়ে যায়। শ্রবণ তো কত কিছু সহ্য করে বড় হয়েছে, সেই হিসেবে তো ও কোনো কষ্টই পাচ্ছে না। শ্রবণ এখন আর আগের মতো অত খারাপ আচরণ করে না ওর সঙ্গে। ওর বিশ্বাস শ্রবণ একদিন পুরোপুরি পরিবর্তন হবে। ধৈর্য ধরে থাকবে ও, শ্রবণের হাত ছাড়বে না। দুনিয়ার সবাই শ্রবণের সঙ্গ ছেড়ে দিলেও সোহা ছাড়বে না। নার্সের কথা শুনে সোহা মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভালো থেকো, আসছি আমি। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে ওঠো। যাস না সোহা, নার্স আর থাকতে দেবে না, এখন আসছি। সোহা দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যায়। অনিমা চৌধুরী পেছন থেকে তাকিয়ে রইলেন মেয়ের যাওয়ার পথে। এই মেয়ে নিজের ভালো কেন বুঝতে চায় না? রাগের মাথায় ওনাকে মারতে নিয়েছিল, একটুর জন্য জানে বেঁচে গেছেন। আগামীকাল তো রাগের মাথায় ওকে মেরে ফেলতে পারে। সোহা বাইরে বেরিয়ে আসতেই শ্রবণ ওর এক হাত মুঠো করে ধরে, মুখের দিকে তাকে বলে, জ্ঞান দেয়নি? কে কিসের জ্ঞান দেবে? আমাকে ছেড়ে দেওয়ার জন্য?
দুদিকে মাথা নাড়ায় সোহা। শ্রবণ সোহার হাত ধরে সামনের দিকে এগিয়ে বলে, তোর ডাইনিমা এমন কিছু বলেনি, এটা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? সোহা মিনমিন করে বলে, সত্যি বলেনি। আর একবার মিথ্যে বলবি তো কান সাবরবার লাগিয়ে দেবো একটা, তারপর ওই কান দিয়ে বাকি জীবনে ডাইনির কোনো কথা শুনতে পাবি না আর। সোহা চুপ করে থাকে। ও মিথ্যে বললে শ্রবণ কিভাবে যেন বুঝতে পেরে যায়। কখনো কখনো কিছু না বললেও ওর মনের কথা বুঝতে পেরে যায়। তিনজনের পাশ কাটিয়ে যাওয়ার সময় শ্রবণ তিনজনের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, এই বড় ডাইনি, সাবধান। আর ডাইনি বুড়ি, তুই শুধু চৌধুরী বাড়িতে যাস। শাহিন রেজা চৌধুরী দ্রুত পায়ে দুজনের দিকে এগিয়ে বলেন, তোমরা চলে যাবে এখনই? আপনার কি মনে হচ্ছে এখানে থাকার জন্য এসেছি আমরা? সোহার সঙ্গে একটু কথা বলতে দেবে, কুবুদ্ধি দেওয়ার জন্য? না না, বাড়ি থেকে আসার পর তো আর ওর সঙ্গে কথা বলতে পারিনি আমি। তুমি রেগে যাবে ভেবে ডিস্টার্ব করি না তোমাদের। আজ যখন এসেছো তখন একটু কথা বলতাম। নিচে চলুন। শ্রবণ আবার হাঁটা শুরু করে সোহাকে নিয়ে। ওদের দুজনের পেছন পেছন শাহিন রেজা চৌধুরীও হাঁটেন। এতগুলো দিন ধরে সোহার সঙ্গে কথা বলতে না পারলেও বাবার কাছ থেকে রোজ সোহার খোঁজখবর নেন, শ্রবণের খোঁজখবরও নেন। শ্রবণ যেহেতু নিষেধ করে দিয়েছে, তাই সামাদ চৌধুরী সোহার নাম্বার কাউকে দেয়নি বা কেউ সোহার সঙ্গে কথা বলতে চাইলেও বলিয়ে দেন না। নিচে নেমে এসে একপাশে দাঁড়ায় তিনজন। শ্রবণ সোহার হাত ছেড়ে দিয়ে বলে, 5 মিনিট সময়। সোহা মাথা নেড়ে শ্রবণের পাশ থেকে বাবার সামনে এসে দাঁড়ায়। বাবার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে কেঁদে ওঠে। শাহিন রেজা চৌধুরী দ্রুত মেয়েকে বুকে টেনে নেন। কত আদরের মেয়ে ওনার, কোনো দিন ফুলের টোকা লাগতে দেননি, কাজ ছাড়া করেননি। সেই মেয়েকে কতদিন পর সামনে থেকে দেখলেন, ছুলেন। এই দুনিয়া বরাবর শুধু ভালো মানুষদেরই কষ্ট দেয়, ভালো থাকে সব বেঈমান স্বার্থপর মানুষগুলো। সোহা কাঁদতে কাঁদতে আব্বু আব্বু বলে ডাকছে শুধু, আর কোনো কথা বলতে পারছে না। শাহিন রেজা চৌধুরীও কোনো কথা বলতে পারছেন না। ওনার গলা ভারী হয়ে গেছে, চোখ দুটো পানিতে টইটুম্বর, গড়িয়েও পড়ছে কয়েক ফোঁটা। 5 মিনিট পেরিয়ে গেছে। শাহিন রেজা চৌধুরী মেয়ের সঙ্গে একটা কথা বলতে পারেননি। মেয়েকে জড়িয়ে ধরে শুধু অন্তর ঠান্ডা করেছেন। আবার কবে মেয়েকে দেখতে পাবেন, ছুতে পাবেন জানা নেই। শ্রবণ কর্কশ গলায় বলে, সোহা এদিকে আয়। সোহা বাবাকে ছেড়ে দেয়, মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আসছি আব্বু, ভালো থেকো, আম্মুর খেয়াল রেখো, আমাদের জন্য দোয়া করো। শাহিন রেজা চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে জড়ানো গলায় বলে, দোয়া করি ভালো থাক তোরা, স্বামী সন্তান নিয়ে সুন্দর সুখের সংসার হোক তোর, কোনো দুঃখ কষ্ট তোদের স্পর্শ না করুক, যেখানে থাকিস ভালো থাকিস, আমার দোয়া সবসময় তোদের সঙ্গে আছে। শ্রবণ সোহার হাত ধরে বলে, চল। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায় আবার, ভালো থেকো আব্বু, তোরাও ভালো থাকিস সারা জীবন। শ্রবণ সোহাকে নিয়ে নিজের গাড়ির কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে সোহাকে বসিয়ে দিয়ে নিজে বসে ড্রাইভিং সিটে। সোহার কান্না বেড়ে গেছে আগের চেয়েও। জানালা দিয়ে বাবার দিকে তাকিয়ে আছে। শাহিন রেজা চৌধুরীও তাকিয়ে আছেন গাড়ির দিকে। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। দ্রুত চোখ মুখ মুছে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার চোখ জোড়া ঝাপসা হয়ে গাল ভিজে গেছে। কান্না বন্ধ কর, কি বলেছিলাম তোকে। সোহা কান্না বন্ধ করতে চেয়েও পারে না। ওড়না দিয়ে মুখ ঢেকে হু হু করে কাঁদতে থাকে, কিছুতে কান্না বন্ধ হচ্ছে না। এত কষ্ট হচ্ছে বুকের ভেতর, যা দমিয়ে রাখতে পারছে না সোহা। শ্রবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়, ঘুরে এসে সোহার পাশের দরজা খুলে দেয়, ঝুঁকে মাথা ঢুকিয়ে দেয় ভেতরে। এই তাকা আমার দিকে। সোহা মুখ তুলে তাকায়। কাঁদতে নিষেধ করেছিলাম না, কাঁদছিস কেন? কান্না বন্ধ কর। আব্বুর কাছে যাব, মারবো এক সর। একটুও না, ওরা সবাই বিষাক্ত। আব্বু তো আম্মু আর বড় আব্বুর মতো না। কে কার মতো আর কার মতো না আমি খুব ভালো করেই জানি। খিদে পেয়েছে আমার, বেশি কথা বলতে পারবো না। সিট বেল্ট লাগিয়ে দেয়। শ্রবণ নিজেই টিস্যু পেপার দিয়ে চোখ মুখ মুছিয়ে দেয়। গালে হাত রেখে চাপা রাগী স্বরে বলে, আর একবারও যেন কান্নার আওয়াজ আমার কানে না পৌঁছায়। কাদের জন্য কাঁদছিস তুই?
ওই স্বার্থপর মানুষদের জন্য যারা নিজেদের ছাড়া কাউকে চেনে না তাদের জন্য। শ্রবণ সোহাকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে। মাজেদা আন্টি সোফায় বসে চা খাচ্ছিলেন। ওদের দুজনকে ফিরে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলেন, হুট করে কোথায় গিয়েছিলে তোমরা? হসপিটালে। হসপিটালে কেন? স্যার কিছু হয়েছে? না আন্টি, স্যার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে দেখতে গিয়েছিলাম। ও, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? রাস্তায় দাঁড়িয়ে ছিল, গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে গেছে। এখন কেমন আছেন? কই মাসে জানতো, তাই ভালোই আছে। মাজেদা আন্টি সোহার মুখের দিকে তাকান। চেহারা দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কেঁদেছে। সোহার জন্য ওনার ভীষণ মায়া হয়। সোহার রুমের দিকে এগিয়ে যায় শ্রবণকে রেখেই। শ্রবণ সোহার পেছন পেছন রুমের দিকে এগিয়ে যায়। মাজেদা আন্টি ওদের দুজনের যাওয়ার পথে তাকিয়ে সোফায় বসেন। আবার সোহা হিজাব খুলে হাত মুখ শোয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণ ড্রেস চেঞ্জ করে সোহার বের হওয়া অপেক্ষা করে। সোহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে শ্রবণ ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সোহা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে সোহার জন্য প্লেটে নাস্তা সাজিয়ে নিয়ে রুমে ফিরে আসে। বিছানার উপর প্লেট রেখে গম্ভীর গলায় বলে, নাস্তা কর। সোহা দ্রুত চোখ মুখ মুছে দরজার দিকে পা বাড়ায়। শ্রবণ আগের মতোই গাম্ভীর্য বজায় রেখে বলে, নাস্তা এখানে। সোহা বুঝতে না পেরে শ্রবণের মুখের দিকে তাকায়। কান্না করার কারণে সোহার চেহারার বেহাল দশা। শ্রবণের মেজাজ গরম হয়। ধমক দিয়ে বলে, এখনো কিসের এত কান্না? নাস্তা করতে বলেছি নাকি? নাস্তা কর। বিছানার ওপর নাস্তার প্লেট দেখে বিছানায় বসে নাস্তার প্লেট হাতে তুলে নেয় সোহা। ঢোক গিলে কান্না জড়ানো গলায় বলে, তুমি খাবে না? তুই আগে খা, আমি পরে খাবো। সোহা পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করে। ডিম গিলার সঙ্গে সঙ্গে কান্নাও গিলে খেতে থাকে। খাবার গলা দিয়ে নামতে চাইছে না। চোখের পানি মুছতে মুছতে খাওয়া চালিয়ে যায়। শ্রবণের মুখের দিকে তাকে দেখে। শ্রবণ চল শক্ত করে তাকিয়ে আসছে ওর দিকে। দ্রুত দৃষ্টি নামিয়ে নেয় আবার। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে।